আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে মাঠে নামছে জামায়াত সহ ৫ ইসলামী দল। রাজধানীতে ৩ দিনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি। জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখার আহ্বান। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে লক্ষ্মীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। সভ্যতা রক্ষার পরিবেশ বান্ধব অভিযাত্রাকে বিশিষ্টজনদের স্বাগত। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও গভীর করতে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর-এর সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশি রফতানির উপর শুল্ক হার ৩৫% থেকে কমিয়ে ২০% আনা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল, যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিন সহ কৃষিপণ্য আমদানি বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা জোরদার, যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, বেসামরিক বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং রোহিঙ্গাদের চলমান মানবিক সংকট নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত। আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী নেতারা বৈঠক করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিভিন্ন সংগঠনের নেতারা। তারা প্রধান উপদেষ্টাকে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নেতারা বলেন, গত বছরের তুলনায় এবছর ১,০০০-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে। সারা দেশে পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে। প্রধান উপদেষ্টা সবাইকে ধন্যবাদ ও অগ্রিম শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন ও অন্যান্যরা ছিলেন। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি সহ ১৪ দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে মাঠে নামছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৫টি ইসলামী দল। আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল সহ ৩ দিনের কর্মসূচি দিয়েছে দলগুলো। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা নিয়ে জামাতে ইসলামের সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারের পক্ষে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় রাজপথের কর্মসূচি দিচ্ছেন তারা। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলেই মিলে ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব। অভিন্ন দাবিতে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামাতের সাথে মিল রেখে ৩ দিনের কর্মসূচি ঘোষণা দেয় দলটি। ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ, ২৬ সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ
মিছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। জামাত ও ইসলামী আন্দোলন দুই কক্ষে পিআর চাইলেও খেলাফত মজলিস শুধু উচ্চকক্ষে পিআর দাবি করে একই কর্মসূচিতে সংবাদ সম্মেলন করে। উচ্চকক্ষে পিআর চাই, বেশিরভাগ দল উচ্চকক্ষে পিআর চায়। এটা নিয়ে কোনো বিরোধ করার মানে আনফর্চুনেট, কেউ বিরোধিতা করা এটা আনফর্চুনেট হয়ে যাবে মনে করি আর কি। এবং উচ্চকক্ষে পিআর না হলে উচ্চকর আকারেই প্রয়োজন দাঁড়াচ্ছে না কার্যত। কারণ নিম্নকক্ষের রেপ্লিকা যদি উচ্চক হয় তাহলে এটা করা দরকারটা কি? কিছু মানুষের 100 মানুষের বাধ্যবাধকতা করা, তো এটা করার প্রয়োজন আমি মনে করি নাই। এর আগে মাঠের কর্মসূচি নিয়ে আলোচনা করে জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ বেশ কয়েকটি দল। 5 দফা দাবিতে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংকট তৈরি হয়েছে দাবি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শুধু অঙ্গীকারের মধ্য দিয়েই 24-এর পরিবর্তনকে টেকসই করা যাবে না। আইনি ভিত্তি না থাকলে যে কোনো সময় আবার ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। রাজধানীর বাংলা মোটরে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় যুব শক্তির সেমিনারে তিনি বলেন, উচ্চকক্ষে পিআর হলে সরকার দুর্বল হবে এমন দাবি করে যেসব যুক্তি দেওয়া হয় তা খোরা যুক্তি এবং জনগণকে বোকা বানানোর যুক্তি। গণতান্ত্রিক সংবিধানের জন্য জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে আইনি ভিত্তি দিয়ে সামনে নির্বাচন এবং জনগণের বাংলাদেশ হিসেবে গঠন করতে সব রাজনৈতিক দলের প্রতিও আহ্বান জানান তিনি। সরকার গঠন কিন্তু উচ্চকক্ষের উপরে নির্ভরশীল নয়। সরকার কারা গঠন করবেন সেটা নির্ভরশীল নিম্নকক্ষের উপরে। যদি এরকমটা হয় যে নিম্নকক্ষে কোনো একটি দল তারা সিম্পল মেজরিটি পেয়ে গেছে, তারাই সরকার গঠন করবেন, উচ্চকক্ষে কে মেজরিটি পেল না পেল তার উপরে সরকার গঠন করাটা নির্ভরশীল নয়। অতএব এই যে যুক্তি দেওয়া হয় যে উচ্চকক্ষে পিআর হলে সরকার দুর্বল হবে, সেই যুক্তিটা একটা খোরা যুক্তি এবং সেই যুক্তিটা সত্যের অপলাপ এবং জনগণকে বোকা বানানোর যুক্তি। প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনা করতে হবে বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশের এনডিসি 3.0-তে ন্যায়সঙ্গত রূপান্তর একীভূতকরণ শীর্ষক জাতীয় আলোচনায় যোগ দিয়ে বক্তারা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। বৈশ্বিক তাপমাত্রা যেমন বাড়ছে তেমনি বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি যেমন হচ্ছে তেমনি বৃদ্ধি পাচ্ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে শ্রমিক এবং দুর্বল জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা এবং নতুন কর্মসংস্থান নিশ্চিতে জাতীয় ত্রিপক্ষীয় আলোচনা। If we are not working together to manage these pressure, we risk losing livelihoods, especially for the vulnerable people. Renewable energy solutions can be promoted so that the community can have stakeholding on all those innovative green energy solutions. A just transition requires tough choices, and making tough choices requires genuine dialogue. The ILO's guidelines for a just transition provide practical tools and guidance to build consensus. We don't have any mechanism for this thing. So only to focus on climate change or focus on energy shifting or just or transition, I don't think it will can protect the vulnerability of the workers. From our own resources, we will take these initiatives and other conditional initiatives where if we get the technological and financial support from international world. এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের সাথে লড়াইয়ের পাশাপাশি ন্যায়, সহনশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগে জোর দেন পরিবেশবিদরা। Establishment of National Task Force on Just Transition, recognition of green industrial policy, structure, social partner engagement, commitment to transparent reporting, and priorities to vulnerable groups. সঠিক তথ্য না জানার কারণে নিউ ক্লাইমেট রিয়েলিটিস এবং গ্রিন অপরচুনিটিস যেগুলো আছে সেগুলো থেকেও আমি মনে করি মহিলারা বঞ্চিত। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, এটি শ্রমিক, স্বাস্থ্য ও উন্নয়নের সূচকেও নেতিবাচক প্রভাব বিস্তার করছে। অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তি ইতিমধ্যেই বাংলাদেশের গার্মেন্টস, পরিবহন ও সেবা খাতে প্রভাব ফেলছে। অটোমেশনকে
জলবায়ু কর্ম পরিকল্পনার সাথে যুক্ত করতে হবে। এনডিসি 3.0-তে জাস্ট ট্রানজিশন প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু সংকট মোকাবিলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় করতে হবে। জলবায়ু পরিবর্তন আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এটি আবার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা। আমরা আজ প্রতিজ্ঞা করি, বাংলাদেশ কেবল জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করবে না, বরং ন্যায়, সহনশীলতা ও সমৃদ্ধির পথে নেতৃত্ব দিবে। অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাস্ট ট্রানজিশন বাংলাদেশ। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় বিরল দেশীয় গাছের চারা। হুমকিতে থাকা সভ্যতা রক্ষার পরিবেশ বান্ধব অভিযাত্রাকে স্বাগত জানান বিশিষ্টজনেরা। মহিউদ্দিন মোরাদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ অভিঘাতে ভয়াবহ বন্যা ও নদী ভাঙন সহ ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এজন্য বাংলালিংককে সাথে নিয়ে লক্ষ্মীপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই বৃক্ষর এত ধরনের উপকারিতা, তার মধ্যে কিন্তু একটি ব্যাপার বায়ু দূষণ। বায়ু দূষণকে কমানোর ব্যাপারে কিন্তু এই গাছের একটা বিশাল ভূমিকা আছে এবং সেই বায়ু দূষণকে সে কিন্তু কমিয়ে দিচ্ছে প্রায় 30%। এত যে উপকার যে গাছের মাধ্যমে, সেই গাছকে আমরা যত বেশি লাগাবো তত কিন্তু নানা ধরনের উপকার আমাদের জন্য এই গাছ করবে এবং সেই কাজটি করার জন্য আমাদের হাতে হাত মিলিয়ে সবাইকে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসী অংশগ্রহণ ভিন্ন মাত্রা আনে সবুজ উৎসবে। একটা গাছের সাথে পরিচিতি, আরেকটা বিষয় হচ্ছে আসলে একটা উৎসব। আমাদের প্রত্যেকের উচিত অন্তত 2টা করে গাছ লাগানো। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা শুধুমাত্র আমাদের দেশের পরিবেশের জন্য না, আমাদের শিক্ষার্থীদের মূল্যবোধে পরিবর্তন আনবে। শিক্ষার্থীদেরকে মোটিভেট করার জন্য চমৎকার একটি আমাদের পরবর্তী প্রজন্মকে সচেতন করছে। আমি ধন্যবাদ জানাই চ্যানেল আইকে এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সবুজায়নে মলিন প্রকৃতিতে প্রাণ ফেরার প্রত্যাশা সচেতন মহলের। তাদের কাছে আমরা অক্সিজেন সিলিন্ডার তুলে দিচ্ছি, তাদেরকে উদ্বুদ্ধ করছি দেশে যাতে তারা যাতে ভবিষ্যতে এরকম ইনিশিয়েটিভ তাদের মনের মতো ধারণ করে। পরিবেশ এবং জীবনের ভারসাম্য রক্ষার জন্য আসলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের ভূমি ক্ষয় রোধ করে, গাছের বিকল্প নাই। আমরা সবাই গাছ লাগাবো, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং এই উদ্যোগটা আমাদের সামাজিক উদ্যোগে পরিণত করতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন আরব ও ইসলামিক দেশগুলোর নেতারা। দোহায় আরব ও ইসলামিক দেশগুলোর জরুরি সম্মেলনে মুসলিম বিশ্বের নেতারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনারও আহ্বান জানান। তারা বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদই ইসরায়েলের লক্ষ্য। গত সপ্তাহে দোহায় ইসরায়েলি বিমান হামলার পর কাতারের আমিরের আহ্বানে বিশেষ সম্মেলনে 60টি দেশ অংশ নেয়। উদ্বোধনী বক্তৃতায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, আরব বিশ্বে ইসরায়েলের আগ্রাসন মেনে নেওয়া যাবে না। কাতারে ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু করার কথাও বলেন কাতারের আমির। তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম। রাজধানীর আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল দেওয়া হয়।
এ সময় কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বুখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক এম রিজাউল হাসান। এবার কৃষি সংবাদ। গাইবান্ধায় চলতি মৌসুমে পাটের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় এবং সময়মতো বৃষ্টিপাতে কৃষক লাভবান হয়েছেন। তবে বাজার দর প্রত্যাশিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। এবার অনুকূল আবহাওয়া আর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাটের ফলন ভালো হয়েছে আশানুরূপ। খালবিলে পানি থাকায় পাট জাগ দিতেও বিড়ম্বনায় পড়তে হয়নি পাট চাষিদের। পাটের বেলায় নাই, ভালোই আছে। আপনি পাটের দাম না ভালো হলে ভালো হয়। পাটের ফলন মোটামুটি ভালো, যাই হোক রোগ বালাই কম। ফলনটা একটু হয়তো কম হবে, মোটামুটি ভালোই হয়েছে আর কি, দামও ভালো আছে। ইতোমধ্যেই পাট বাজারে উঠতে শুরু করেছে। প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩,২০০ টাকায়। তবে উৎপাদন খরচ ও পরিশ্রমের তুলনায় এই দরকে সন্তোষজনক মনে করছেন না কৃষক। পাটের খুব খাটনি, মানে ধোয়া কাটা উগন, এখন আর পাট করবে না, দাম নাই, দামে পড়তা হয় না। চলতি মৌসুমে গাইবান্ধায় ১৩,৮২২ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কৃষি বিভাগের দাবি, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে জেলায় পাট চাষ বেড়েছে। আমরা কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছি। আশা করি পরবর্তী বছরগুলোতে পাটের আবাদ আরও বৃদ্ধি পাবে। তবে সেই ক্ষেত্রে শুধু কৃষি বিভাগ নয়, আরও সংশ্লিষ্ট সকলকে এক্ষেত্রে আরও কাজ করতে হবে। আগামীতে মানসম্মত পাট উৎপাদনের মধ্য দিয়ে আবারও দেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশের সুদিন ফিরে আসবে আশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দু ২০২৪-এর ভয়াবহ বন্যার ধকল সামলে ঘুরে দাঁড়াচ্ছেন নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পুরুষদের পাশাপাশি নারীরা যুক্ত হয়েছেন বিভিন্ন কাজে। তবে আর্থিক অনটনে থাকায় এখনও অনেকে তাদের ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারেননি। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট। ১ বছর আগে ভয়াবহ বন্যায় নোয়াখালী সদর উপজেলার ৯০% মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ টিউবওয়েল। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান হিউম্যানিটেরিয়ান পার্টনারশিপের অর্থায়নে এবং অক্সফামের সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশ ফ্লাড রেসপন্স প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানি ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর্থিক সচ্ছলতা না থাকায় এখনও ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারেনি অনেক পরিবার। পোর্ট কোম্পানির কিছু পাই, আল্লাহ দিলে আমরা জীবন করতেছি, খাইতেছি। আপনারা যদি আমাদেরকে কিছু সহযোগিতা করেন ওদের সাথে সাথে, তাহলে আমরা আরও কিছু লোক স্বাবলম্বী হব। সেলাই কাজটা খুবই ভালো চলে, দিন ২-৫০০ টাকা হয়, ৩০০ টাকা হয়। টাকা দিয়ে কিছু হাঁসমুরগ কিনলাম, কিছু ছেলে মেয়ের কাপড় চোপড় কিনলাম। চিকিৎসার কোনো খরচ হয় না, কোনো টাকা নষ্ট হয় না, সবাই আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে। যাচাই বাছাই করে উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে, জানিয়েছে সংশ্লিষ্টরা। আমাদের একার পক্ষে বা কোডেকের একার পক্ষে এটা কখনোই করা সম্ভব না। সরকারিভাবে বেসরকারিভাবে সকলকে এখানে আরো এগিয়ে আসার প্রয়োজন, যেন সকলকেই আমরা এই আওতায়, তাদের সহযোগিতার আওতায় তাদেরকে পুনরায় ঘুরে দাঁড়াতে আমরা হেল্প করতে পারে এবং তারা ঘুরে দাঁড়াতে পারে। অবকাঠামোগত বিষয়ে উন্নয়নের সহায়তা ছাড়াও নগদত্ব সহায়তা এবং গ্রামীণ মহিলাদেরকে নানানভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বন্যা পরবর্তী সময়ে কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে তারা অবগত করেছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী ২০২৪ সালের বন্যায় নোয়াখালী ৯ উপজেলায় পানিবন্দী হয়েছিলেন ২০,১৫,৫০০ জন। সৈয়দ মাদিহ আদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। বিসিবির উদ্যোগে দেশে প্রথমবার আয়োজিত লেভেল 3 কোচেস ট্রেনিং কোর্সে প্রশিক্ষকের ভূমিকায় নামলেন বিসিবির সভাপতি ও আইসিসির সাবেক গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল।
5 দিনের এই কোচেস ট্রেনিং প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, রাজিন সালেহ, জাভেদ ওমর, হান্নান সরকার, শাহরিয়ার নাফিস, তুষার ইমরান সহ 30 জন সাবেক তারকা ক্রিকেটার, যাদের লক্ষ্য কোচ হিসেবে ক্যারিয়ার করা। 2009 সালে আইসিসি ও এসিসির উদ্যোগে লেভেল 3 কোচেস ট্রেনিং কোর্স ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। বিসিবির একক উদ্যোগে এবার আয়োজিত ট্রেনিং কোর্স পরিচালনা করছেন 4 অস্ট্রেলীয় কোচ রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল, নাতাশা ক্যাম্পবেল ও জিওফ লসন। টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের নামও আছে কোর্স পরিচালনাকারীদের তালিকায়। প্রথম দিন তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি ফিল্ডিং প্রশিক্ষণ নিয়ে ধারণা দেওয়া হয়। পর্যায়ক্রমে ব্যাটিং, ফিল্ডিং এবং অন্যান্য বিষয়ে কোচদের প্রশিক্ষণ দেওয়া হবে। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে মাঠে নামছে জামায়াত সহ 5 ইসলামী দল। রাজধানীতে 3 দিনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি। জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখার আহ্বান। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে লক্ষ্মীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। সভ্যতা রক্ষার পরিবেশ বান্ধব অভিযাত্রাকে বিশিষ্টজনদের স্বাগত। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।